সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ স্টাডি ফোরাম বিডিএসএফ এর অন্যতম আয়োজন বিডিএসএফ টকস সিজন 1 এর এপিসোড 5 এ। বাংলাদেশ স্টাডি ফোরাম 2014 সাল থেকে যাত্রা শুরু করে 2023 সালের শেষে এসে পৌঁছেছে। হাঁটি হাঁটি পা পা করে এই 10টি বছর বাংলাদেশ স্টাডি ফোরাম চেষ্টা করেছে বাংলাদেশ সংক্রান্ত এবং বাংলাদেশের চোখে বিশ্বকে দেখার জন্য যে সমস্ত অনুষঙ্গগুলো রয়েছে সেগুলো নিয়ে চিন্তা করার, সেগুলো নিয়ে ভাবার। এরই মধ্যে বাংলাদেশ স্টাডি ফোরাম রাজনীতি, ইতিহাস, সংস্কৃতি, দর্শন, খেলাধুলা, কৃষি সহ বিভিন্ন বিষয় নিয়ে আয়োজন করেছে লেকচার সিরিজ, আয়োজন করেছে পাঠচক্রের। এই 10ম বছরে বাংলাদেশ স্টাডি ফোরামের অন্যতম আয়োজন বিডিএসএফ টক, যেখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন দেশ এবং বিদেশে কর্মরত, অধ্যয়নরত সংস্কৃতি এবং সংস্কৃতিবিদ, গবেষক সহ নিজ নিজ পেশায় যারা উজ্জ্বল কর্মের স্বাক্ষর রাখছেন তারই অংশ হিসেবে আমাদের আজকের লেকচার বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাপনা ও নির্বাচনী আলোচনা করার জন্য আমরা বাছাই করেছি এমন একজন ব্যক্তিত্বকে, যিনি বাংলাদেশের নির্বাচন নিয়ে গবেষণা করছেন এবং এই বিষয়ে তার উল্লেখযোগ্য গবেষণা গ্রন্থ ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন প্রতিষ্ঠাকালীন সময় থেকে বাংলাদেশ স্টাডি ফোরামের সাথে যে সকল ব্যক্তিরা তাদের পরামর্শ, সহযোগিতা এবং শুভাকাঙ্ক্ষা দিয়ে পাশে ছিলেন, সেই সকল ব্যক্তিদের মধ্যে অন্যতম নেসার আমিন। নেসার আমিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতক এবং মাস্টার্স শেষ করেন। তিনি বর্তমানে কর্মরত রয়েছেন দি হাঙ্গার প্রজেক্টের সিনিয়র প্রোগ্রাম অফিসার হিসেবে এবং সেই সাথে সুশাসনের জন্য নাগরিকের সহযোগী সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন। ইতিমধ্যে তিনি 30টিরও বেশি বই রচনা করেছেন, তার মধ্যে 12টির মতো বই অনুবাদ গ্রন্থ। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও সমকালীন প্রসঙ্গ, বাংলাদেশ সিটি কর্পোরেশন, একান্ত আলাপচারিতায় ডক্টর বদিউল আলম মজুমদার, মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার, রাজনীতি ও নির্বাচনী ব্যবস্থা এবং অন্যান্য অনুবাদ গ্রন্থসমূহ। তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে অন্যতম একটি গ্রন্থ হয়েছে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা ও ফলাফল। আজকে আমরা নেসার আমিনের কাছ থেকে শুনব বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাপনা ও নির্বাচনের সাম্প্রতিক প্রবণতা বিষয়ে। প্রিয় দর্শক, আপনারা যারা শুনছেন এবং যারা শুনবেন, আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কাছে, আপনারা অবশ্যই যেখানে লাইভ হচ্ছে লাইভের কমেন্ট অপশনে গিয়ে আপনাদের কোশ্চেনটি করতে পারেন। নেসার আমিনের আলোচনার পর আমরা আপনাদের কোশ্চেনটি নেসার আমিনের কাছে পাঠানোর চেষ্টা করব। আমি আর কথা না বাড়িয়ে আমাদের ফ্লোর দিচ্ছি আজকের আলোচক নেসার আমিনের কাছে। নেসার আমিন। সবাইকে শুভেচ্ছা এবং সবাইকে আমার সালাম জানাই। আসসালামু আলাইকুম। সাইফুল্লাহ ওমর নাসিব আমার দীর্ঘদিনের পরিচিত। সে প্রবাসে বেশ ভালো লেখাপড়া করছে। তো আজকের এই সুন্দর একটা প্রোগ্রামের উপস্থাপনা করছেন নাসিবকে ধন্যবাদ। আর বিশেষ করে ধন্যবাদ বাংলাদেশ স্টাডি ফোরামকে এই ধরনের পাঠচক্র কিংবা অনলাইন সভা বা নানান মাধ্যমে বাংলাদেশ স্টাডি ফোরাম বেশ কয়েক বছর ধরেই বাংলাদেশে একটি জ্ঞান ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার যে ব্রত, সেখানে অন্যতম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এবং আমি নিজেও অনেক খুশি যে আমি এরকম একটা ফোরামের সঙ্গে বলা যায় প্রথম থেকেই যুক্ত। তো আজকের যে টপিক আমরা জানি যে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাপনা এবং
নির্বাচনের সাম্প্রতিক প্রবণতা। এই সময় এই যে এই আলাপটা এটা বেশ এই প্রেক্ষাপটে অনেক বেশি প্রাসঙ্গিক, কারণ আমরা জানি যে আর মাত্র ২-৩ সপ্তাহ পরে আমাদের জাতীয় জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় জাতীয় সংসদ নির্বাচন, যার মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হয়। আমরা আমাদের যারা প্রতিনিধি তাদেরকে বেছে নেওয়ার সুযোগ পাই। তো সেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন একদম আমাদের দ্বার প্রান্তে। তো সেদিক থেকে এরকম একটা প্রেক্ষাপটে এই ধরনের আলাপ অনেক বেশি প্রাসঙ্গিক, এবং নিশ্চয়ই যারা শুনবেন তারা উপকৃত হবেন, তারা ধরতে পারবেন। তো আমরা খেয়াল করেছি যে যে টপিক দেওয়া হয়েছে সেখানে দুটা বিষয় আছে। একটা হচ্ছে যে নির্বাচনী ব্যবস্থাপনা, আরেকটা হচ্ছে সামনে যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, কেমন নির্বাচন হবে, কিংবা বিগত কয়েক বছরে আমাদের জাতীয় কিংবা স্থানীয় যে নির্বাচনগুলো হয়েছে সেগুলোর প্রবণতা কিংবা নির্বাচনী প্রক্রিয়ার যে বিবর্তন সেটা কেমন, আমরা এই দুইভাবে আলাপ করব। প্রথমত হচ্ছে যে আমরা যদি বলি যে নির্বাচনী ব্যবস্থাপনা, সে বিষয়ে আসি। ব্যবস্থাপনার সম্পর্কে বলতে গেলে আমি একটু ধারাবাহিকভাবে একটু ক্রমান্বয়ে বলি। প্রথমত হচ্ছে যে নির্বাচনটা কি? আমরা যদি নির্বাচনটা কি এটা বুঝতে পারি তাহলে আলাপটা এগোবে। আমরা বিশ্ববিখ্যাত যে ডিকশনারি মেরিয়াম ওয়েবস্টার, সেখানে বলা হচ্ছে যে নির্বাচন হচ্ছে বেছে নেওয়ার ক্ষমতা, অধিকার এবং বিশেষ সুযোগ। মূল যে ইংরেজি যে টাইটেল সেটা সংজ্ঞা সেটা হচ্ছে ইলেকশন মিন রাইট পাওয়ার অর প্রিভিলেজ অফ মেকিং আ চয়েস। বলা হচ্ছে চয়েস, অর্থাৎ যারা ভোটার তারা তাদের প্রতিনিধি বেছে নেবেন। এখন বলা হয় যে এই বেছে নেওয়াটা হতে হবে অবাধ, এবং তার ইচ্ছে মতো সে বেছে নেবে। এবং এই বেছে নেওয়ার প্রক্রিয়ায় যে যে বিকল্প যে প্রার্থী থাকবে সেগুলো সেখানে বিশ্বাসযোগ্য বিকল্প থাকতে হবে। অর্থাৎ বেছে নেওয়াটা যাতে এমন না হয় যে এমন কিছু অপশন দেয়া হলো যেটা বিশ্বাসযোগ্য না। অর্থাৎ আমরা ইদানিং এই উদাহরণগুলো শুনি। যদি আমাকে বলা হয় যে আপনাকে মিনারেল ওয়াটার দেওয়া হচ্ছে আর সেদ্ধ পানি দেওয়া হচ্ছে, তাহলে মোটামুটি একটা বিশ্বাসযোগ্য বিকল্প যে হ্যাঁ আমি একটা বেছে নিতে পারি। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আমি মিনারেল ওয়াটার আরেক পাশে রেখে যদি বলি যে ট্যাপের পানি, এখানে আসলে বিশ্বাসযোগ্যতা থাকে না। মানে বেছে নেওয়ার ক্ষেত্রে বিশ্বাসযোগ্য বিকল্প, যেমন ধরেন বাংলাদেশের এখনকার যে প্রেক্ষাপট, এখন আমরা জানি যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কিংবা নির্দলীয় সরকারের অধীনে ইলেকশনের দাবিতে আমরা জানি যে দেশের অনেকগুলো বড় দল, বিশেষ করে বিএনপি, তারা নির্বাচনে অংশ নিচ্ছে না। এখন বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা সবাই জানি যে বাংলাদেশের যদি বলি ব্র্যান্ড, দুটা বড় পলিটিক্যাল পার্টি, একটা বিএনপি আর একটা আওয়ামী লীগ, এর বাইরে জামাত কিংবা জাতীয় পার্টি বা সিপিবি। এখন যদি আপনি সেরকম যে হ্যাঁ ধরে নিলাম আওয়ামী লীগ হচ্ছে মিনারেল ওয়াটার আর বিএনপি হতে পারে যে ঠিক আছে সেদ্ধ পানি, কিন্তু সেদ্ধ পানি নাই, মানে বিকল্প যে বড় দুটি ব্র্যান্ডের একটা ব্র্যান্ড উপস্থিত আর একটা ব্র্যান্ড নাই, তাহলে মানে যে কেউ চোখ বন্ধ করে বলতে পারবে যে এখানে আসলে বেছে নেওয়ার একটা বৃহৎ জনগোষ্ঠীর বেছে নেওয়ার যে ব্যাপারটা নির্বাচনে সেটা আর এখানে উপস্থিত নাই। আর আরেকটা বিষয় বলা হয় যে নির্বাচনের যে ক্রাইটেরিয়ার মধ্যে বেশ কয়েকটি ক্রাইটেরিয়ার মধ্যে অন্যতম হচ্ছে এখানে আনসার্টেনিটি থাকতে হবে। মানে নির্বাচনে যখন মাঠে সবাই আসবে, সেই নির্বাচনী মাঠে কে জিতবে এটা আগে থেকে নিশ্চিত করে বলা যাবে না। কিন্তু এখনকার যে নির্বাচন সেটা আগে থেকেই বলে দেওয়া যাচ্ছে যে কারা সরকার গঠন করবে, এমনকি বিরোধী দল কারা হবে, গৃহপালিত হবে কিনা না স্বাধীন বিরোধী দল হবে সেটাও বলে দেওয়া যাচ্ছে। তো সেজন্য আমরা যেটা মনে করি যে আমাদের জনগণের যে ভোটাধিকারকে বলা হয় মানবাধিকার। মানে কারণ ভোটাধিকারের মাধ্যমে মানুষ তার মতামত ব্যক্ত করে, তার জনপ্রতিনিধি বাছাই করে, এবং তার বাক স্বাধীনতার অংশ এটা।
আমরা জানি যে বাক স্বাধীনতা হচ্ছে মানবাধিকারের অংশ। তো তো নির্বাচন এত গুরুত্বপূর্ণ এবং ডেমোক্রেটিক স্টেটে আমরা জানি যে বলা হয় যে 3টা শর্ত ডেমোক্রেসির। প্রথমত ইলেকশন, দ্বিতীয়ত ইলেকশন এবং তৃতীয়ত ইলেকশন। কারণ হচ্ছে গণতান্ত্রিক যে ব্যবস্থা, সেই ব্যবস্থার যাত্রা শুরু হয়, সূচনা হয় হচ্ছে নির্বাচনের মাধ্যমে। এবং বলা হয় যে নির্বাচন যদি ঠিক থাকে তাহলে বাকি সব অলমোস্ট সব ঠিক হয়ে যায়। এবং জবাবদিহিতা, স্বচ্ছতা এবং জনগণের সম্মতি শাসন প্রতিষ্ঠিত হয়। আমরা জানি যে আমরা যে বাংলাদেশ, আমরা যে স্বাধীন দেশ গড়ে তুললাম, সেখানে আমাদের এই স্বাধীন দেশ গড়া একটা বড় লক্ষ্য ছিল আত্মনিয়ন্ত্রণ অধিকার প্রতিষ্ঠা। মানে আমরা আমাদের দেশ আমরা চালাবো, আমরা আমাদের জনগণ, আমরা ভোট দিয়ে আমাদের জনপ্রতিনিধি বাছাই করব এবং এর মাধ্যমে জনগণের সম্মতি শাসন অর্থাৎ গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে উঠবে। এখন জনগণের সম্মতি শাসন প্রতিষ্ঠা হয় আমরা জানি যে ভোটের মাধ্যমে। এবং আব্রাহাম লিঙ্কনের সেই বিখ্যাত যে সংজ্ঞা ডেমোক্রেসি, সেটা আমরা জানি যে গভর্ন অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। বাই দ্য পিপল যদি আমরা করতে যাই, তার মানে বাই দ্য পিপল মানে জনগণের সম্মতি শাসন লাগবে, কিংবা সেটা প্রতিষ্ঠিত হবে ভোটাধিকারের মাধ্যমে, ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে। সুতরাং আর নির্বাচনের আরেকটি বিষয় হচ্ছে যে যদি গণতান্ত্রিক পন্থায় আমরা জানি যে নির্বাচন কেন গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে যদি আমরা শান্তিপূর্ণ প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর করতে চাই, সেক্ষেত্রে নির্বাচন একটা বড় ভূমিকা পালন করে। যদি নির্বাচনের পথ রুদ্ধ হয়ে যায়, তার মানে স্বাভাবিক পন্থায় এবং নিয়মতান্ত্রিক পন্থায় যে ক্ষমতা হস্তান্তরের ব্যাপার, সেটা আর থাকে না। আর নিয়মতান্ত্রিক পন্থায় ক্ষমতা হস্তান্তর না হলে আমরা জানি দেশে বিদেশে অনেক জায়গায় সেখানে উগ্রবাদ কিংবা সহিংস পন্থায় ক্ষমতার বদল হয়, এবং সেটা কখনোই ওই দেশের কিংবা ওই জাতির যে জনগণ, তাদের জন্য এটা কখনোই মঙ্গল বয়ে আনে না। তো সুতরাং ডেমোক্রেসির অনেক দুর্বলতা থাকতে পারে, কিন্তু ডেমোক্রেসির একটা সৌন্দর্য হচ্ছে এখানে মানুষ তার মতামত ব্যক্ত করতে পারে। আর বলা হয় যে নির্বাচনী প্রক্রিয়া চলমান থাকে, তাহলে এটা একটা ছাকনির মতো, এটা একটা পর্যায়ে পরিশুদ্ধ হয়। অর্থাৎ নির্বাচনী প্রক্রিয়া, গণতান্ত্রিক প্রক্রিয়া যখন চলতে থাকে ধারাবাহিকভাবে, তখন এটা আস্তে আস্তে ধীরে ধীরে এটা পরিশুদ্ধ হয়। একটা পর্যায়ে গিয়ে এই ব্যবস্থাটা একটা প্রাতিষ্ঠানিক রূপ পায়। তো সেজন্য মানে ডেমোক্রেটিক স্টেট ইকুয়াল টু মানে ইলেকশন, এটা অবশ্যই লাগবে। এখন আরেকটা বয়ান শোনা যায় যে যদি সুষ্ঠু ইলেকশন দেওয়া হয় তাহলে কে ক্ষমতায় আসবে। এটা আসলে মানে গণতান্ত্রিক যে প্রক্রিয়া কিংবা যে ভ্যালুস, তার সাথে যায় না। কারণ আমরা যখন বলবো যে রাষ্ট্রের মালিক হচ্ছে জনগণ, কিংবা জনগণের সম্মতি শাসন হবে, কিংবা আমরা সংবিধানে বলছি যে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আমাদের সংসদ হবে, তাহলে জনগণকে এই সুযোগ দিতে হবে তাদের প্রতিনিধি বাছাই করার জন্য। বিকল্প কে আসবে ক্ষমতায়, তারা তো ক্ষমতায় আসলে এই করবে সেই করবে, এগুলো হচ্ছে মানে নির্বাচনী প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করা এবং ডেমোক্রেটিক ভ্যালুস কিংবা কতগুলো প্রিন্সিপাল থাকতে হয়। প্রিন্সিপাল হচ্ছে যে একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন। এখন জনগণই ঠিক করবে যে সে কাকে ক্ষমতায় আনবে। এখন যদি এই প্রক্রিয়া ঠিক থাকে, তাহলে কোনো কারণে যদি একটা খারাপ দল ক্ষমতায় চলে আসে, তাও এই সম্ভাবনা থাকে যেহেতু প্রক্রিয়াটা স্বচ্ছ এবং জনগণ ক্ষমতায়িত, মানে যে তার ভোটাধিকারের মাধ্যমে সে ক্ষমতায়িত, তার মানে 5 বছর পরে নিশ্চয়ই এটা আবার পরিশুদ্ধ হবে। কিন্তু রাস্তাটা যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে দেখা যাবে যে ওই যে অনিয়মতান্ত্রিক পন্থা কিংবা গণতান্ত্রিক শাসনের আদলে মানে স্বৈরাচার কিংবা সামরিকতন্ত্র, সেটা কখনোই আমরা জানি যে যখন ভোটাধিকারের মাধ্যমে কিংবা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যখন সরকার গঠিত হয় না, তখন সেই দল তাদেরকে অন্য অনেক যাদের উপর নির্ভরশীল হয়ে সে ক্ষমতায় থাকে তাদেরকে তুষ্ট করতে হয়। মানে জনগণের থেকে ম্যান্ডেট নিয়ে সরকার পরিচালনা এবং তার যে একটা শক্তির জায়গা থাকে, সেটা থাকে না তখন। তো আমরা
আরেকটা বিষয় জানি যে ডেমোক্রেসির একটা ক্ষেত্রে বলা হয় যে ডেমোক্রেসি মানে হচ্ছে একটা মানে কার্যকর জবাবদিহিতা কিংবা স্বচ্ছতা আহ, এবং চেকস এন্ড ব্যালেন্স এগুলো এবং জবাবদিহিতা। এই যে জবাবদিহিতার কথা বলা হচ্ছে, ডেমোক্রেসি মানে জবাবদিহিতা। এই জবাবদিহিতা কিন্তু দুইভাবে প্রতিষ্ঠিত হয়, একটা হচ্ছে নিম্নমুখী আর একটা হচ্ছে সমান্তরাল। নিম্নমুখী এই যে জবাবদিহিতা সেটা কিন্তু প্রতিষ্ঠিত হয় এই ইলেকশনের মাধ্যমে। মানে ব্যাপারটা হচ্ছে, যদি আপনি 5 বছর পর পর জনগণের হাতে এই ক্ষমতা দেয়া থাকে, মানে ভোটাধিকারের ক্ষমতা, তাহলে রাজনৈতিক দলগুলোকে আবার জনগণের কাছে ফিরে যেতে হয়। এবং এই যে ফিরে যাওয়া এবং এই যে তার ভয়, যে কারণে সে স্বচ্ছ থাকে, তার জবাব দিতে জায়গা জায়গা থাকে, এবং এর মাধ্যমে কিন্তু একটা নিম্নমুখী যে জবাবদিহিতা এইটা প্রতিষ্ঠিত হয়। আরেকটা হচ্ছে সমান্তরাল জবাবদিহিতা। সেটা হচ্ছে আমরা জানি কতগুলো প্রতিষ্ঠান থাকে একটা রাষ্ট্রের, নির্বাহী বিভাগ কিংবা এই যে কতগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান থাকে, কতগুলো থাকে বিধিবদ্ধ, মানে আইন দ্বারা সৃষ্ট। আমরা জানি নির্বাচন কমিশন কিংবা সরকারি কর্ম কমিশন, এগুলো হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠান। এর বাইরে দুর্নীতি দমন কমিশন কিংবা জাতীয় মানবাধিকার কমিশন, এগুলো হচ্ছে সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান। তো এসব প্রতিষ্ঠান এবং এর বাইরে নাগরিক সমাজ কিংবা গণমাধ্যম, তারা হচ্ছে সমান্তরাল জবাবদিহিতা প্রতিষ্ঠা করে। কিন্তু প্রথমত নিম্নমুখী যে মানে জবাবদিহিতা, সেটা হয় কিন্তু ইলেকশনের মাধ্যমে। তো আর একটা ইলেকশন সুষ্ঠু হচ্ছে কিনা সেটা আমরা বুঝবো কিভাবে? মানে একটা ইলেকশন যখন শুরু হয়, একটা তো বললাম যে একটা ইলেকশন যখন আমরা দেখি যে সেখানে কোনো ধরনের ইয়ে নেই, মানে কি বলে, আহ, আহ, মানে আনসার্টেনিটি কিংবা যে কে জিতবে সেটা শিওর না, মানে একটা, আর একটা হচ্ছে নির্বাচনী মাঠটা সমতল সমতল থাকতে হয় সবার জন্য। এবং নির্বাচনী মাঠটা যে সমতল থাকা কত গুরুত্বপূর্ণ, আমরা যদি ফুটবল খেলা দেখি, সেখানে রেফারি নিরপেক্ষ থাকে কিংবা ক্রিকেট মাঠে আম্পায়ার নিরপেক্ষ থাকে। এমনকি সেখানে এই প্রযুক্তির সহায়তা নেওয়া হয়। আপনারা জানেন আজকে ফুটবলেও আমরা দেখি যে কোনো একটা বল কি ডি বক্সের মানে গোল পোস্টের ভেতরে গেল কিনা যদি কনফিউশন থাকে, কিংবা এটা অফসাইড হলো কিনা, রেফারি কিন্তু চেক করে নিতে পারেন। মানে তার মানে খেলাটা যাতে নিরপেক্ষ থাকে, রেফারি এবং প্রযুক্তি এনশিওর করা হয়। আর একটা হচ্ছে 45 মিনিট এই পাশে 45 মিনিট ওই পাশে, যাতে কোনো একটা দল প্রতিকূল আবহাওয়ার কারণে বা বাতাসের কারণে কিংবা কোনো উঁচু নিচু বা কোনো একটা কারণে যাতে এককভাবে সেই 90 মিনিট সুবিধা না পায়, সেজন্য 45 সেখানে 45 ওখানে। তো সেই জন্য নির্বাচনী মাঠটা সমতল হওয়া গুরুত্বপূর্ণ, সমতল থাকা। আর এই সমতল রাখার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করে নির্বাচন কমিশন। তারা সাংবিধানিক প্রতিষ্ঠান। একই সঙ্গে যে সরকার তখন ক্ষমতায় থাকে আমাদের মতো দেশে, যেখানে আমরা জানি যে এখানে এক ধরনের রাজনৈতিক দলগুলোর মধ্যে এই যে পারস্পরিক বিশ্বাস, আস্থা কিংবা নির্বাচন কমিশনের প্রতি যে আস্থা, সেটা থাকে না, কিংবা নির্বাচন কমিশন তার ক্ষমতা প্রয়োগ করতে পারে না নানান কারণে। সেজন্য বলা হয় আমাদের মতো দেশে একটা সহায়ক সরকার দরকার হয়, যাতে নির্বাচনী মাঠটা সমতল থাকে। কারণ যদি নির্বাচন দলীয় সরকার থাকে, তাহলে আমাদের এখানে যেটা হয় যে আহ, দলের প্রধান তিনি একই সঙ্গে আবার তিনি সংসদ প্রধান, তিনি একই সঙ্গে নির্বাহী বিভাগের প্রধান, আবার তিনি দলের প্রধান। স্বাভাবিকভাবে তিনি যদি ক্ষমতায় থেকে ইলেকশন হয়, এবং তার আন্ডারে হচ্ছে থাকে পুলিশ বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং অন্য অনেক অনেক বেশি ক্ষমতা থাকে। সেজন্য এই তখন কি বল, লেভেল প্লেইং ফিল্ড কিংবা সবার জন্য সুযোগের সমতা এটা নিশ্চিত করা যায় না। সেজন্য সহায়ক সরকার আমাদের মতো দেশে দরকার হয়। কিন্তু যদি নির্বাচন কমিশনকে অনেক বেশি শক্তিশালী করা যায়, সেক্ষেত্রে হয়তো সহায়ক সরকারের বিষয়টা অনেক দেশেই নাই। এই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কিংবা আহ সহায়ক সরকার। কিন্তু আমরা নির্বাচন কমিশনকেও শক্তিশালী করব না, আবার দলীয় সরকারও বহাল রাখবো। তো সেক্ষেত্রে নির্বাচনী মাঠ সমতল হয় কিনা, এটা আমরা জানি যে 14 কিংবা 18 কিংবা সামনের যে ইলেকশন, আমরা অনেকেই যারা একটু আহ জানি বুঝি, আমরা বুঝতে পারবো খুব সহজেই। আর আমরা বিগত সময় বাংলাদেশে বিগত সময় দেখা যাচ্ছে যে মানে যে যেহেতু নির্বাচন কমিশনের অনেক বেশি সক্ষমতা থাকে না,
তাদের নিজস্ব কর্মকর্তা দিয়ে যে নির্বাচন কন্ডাক্ট করা, তারা অনেকটাই প্রশাসন নির্ভর একটা, মানে নির্বাচনে একটা জাতীয় নির্বাচনে প্রায় ৩ থেকে ৫ লাখ কর্মকর্তা যুক্ত থাকে ভোট গ্রহণ সহ আনুষঙ্গিক অনেক কাজে। কিন্তু নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তা থাকে খুবই অল্প, যে কারণে তাকে প্রশাসনের উপর নির্ভর করে একটা নির্বাচন করতে হয়। কিন্তু আমরা জানি যে বিগত সময়ে আমাদের প্রশাসনের যে দলীয়করণ, তো এবং নানান কারণে দলীয়করণ, একটা তাদের নিজের জায়গা থেকে আরেকটা ক্ষমতাসীনদের জায়গা থেকে। তো সেজন্য এইটাও একটা বড় বিষয় যে যদি প্রশাসন যদি এখানে নিরপেক্ষ ভূমিকা পালন না করে, তাহলে কতটা সুষ্ঠু ইলেকশন হবে। বলা হয় যে ওসি ঠিক মানে ইলেকশন ঠিক। একটা ওসি যখন কোন দলের পক্ষ হয়ে কাজ করেন, তখন আসলে ওইখানে মামলাগুলো সচল হয়ে যায় এবং সার্বিকভাবে কোন একটা দলের পক্ষে কিংবা তখন নির্বাচনী মাঠ চলে যায় এবং এমনকি শুধু নির্বাচনী মাঠ না, ফলাফলও চলে যায়। আর আমরা যদি দেখি যে বাংলাদেশের যে নির্বাচনী ব্যবস্থা, এখানে একটু একটু যাই, সেটা হচ্ছে আমরা যখন বাংলাদেশ স্বাধীন হলো, তারপর আমরা দেখলাম যে ৭২-এর যে সংবিধান, সেখানে নির্বাচন কমিশন নিয়ে আলাদা একটা একটা ভাগে নির্বাচন কমিশন কিংবা নির্বাচন সংক্রান্ত একদম স্পষ্ট করে সেগুলো বলা হয়েছে, নানান বিষয়াদি, এবং নির্বাচন কমিশনকে একটা সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করানো হয়েছে। পরবর্তীতে আরপিও যেটা আমরা দেখি যে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ, যেটা ১৯৭২, সেখানে নির্বাচন কোন প্রক্রিয়ায় হবে, দলগুলো কিভাবে নিবন্ধিত হবে এবং কোনটা নির্বাচনী অপরাধ হবে, কোনটা আচরণবিধি লঙ্ঘন হবে, সেখানে আরপিওতে বিস্তারিত বলা আছে। যদিও আমরা আরপিওর পরবর্তীতে আর অনেকগুলো সংশোধনী এসছে। তো এই যে সংবিধান এবং আরপিও এবং এর বাইরে কতগুলো বিধিমালা আছে আমাদের এখানে, নির্বাচনী বিধিমালা কিংবা প্রাসঙ্গিক আরো অনেক আইন আছে। সব মিলিয়ে আইন কিংবা মানে সহায়ক সরকারের ক্ষেত্রে যে তত্ত্বাবধায়ক সরকারের বিধান, এটা ছাড়া সাংবিধানিক কিংবা আরপিওর দিক থেকে আমরা আমাদের নির্বাচন কমিশন কিংবা নির্বাচনী প্রক্রিয়া অনেক ভালো, কিংবা নির্বাচনী আচরণবিধি সেগুলো অনেক স্ট্রং, উন্নত রাষ্ট্র মতে অনেকটা অনেক ক্ষেত্রে। কিন্তু মূল জায়গায় যে গলদ, সেটা আমরা জানি যে ১১তে যখন কেয়ারটেকার বাতিল করা হয়, তার প্রেক্ষিতে নতুন করে একটা ব্যবস্থা দাঁড়ালো, যেখানে কোন একটা ইলেকশন হয়তো বিরোধী দলগুলো অংশ নিচ্ছে আর কোন ইলেকশন অংশ নিচ্ছে না। সব মিলিয়ে এই তো আমরা দেখলাম যে এই যে আরপিও এবং সংবিধানের যে নির্বাচন সম্পর্কে অনেক কিছু বলা হলো, তার ভিত্তিতে ৭৩-এ মোটামুটি একটা ইলেকশন হলো। এরপর সামরিক সরকারগুলো ৮৬-তে, ৭৯-তে, ৮৬-তে, ৮৮-তে যে ইলেকশনগুলো হলো, সেগুলো কিন্তু খুব ভালো ইলেকশন হলো না। ৯১-তে এসে আমরা দেখলাম যে একটা অস্থায়ী সরকার, মানে বিচারপতি শাহাবুদ্দিনকে নিয়ে এসে একটা ইলেকশন হলো, সেটা বেশ ভালো ইলেকশন ছিল। এবং তার আগের যে প্রেক্ষাপট, এরশাদের পতন কিংবা ৩ জোটের রূপরেখা, সবগুলো দল একসাথে একত্রিত হলো যে আমরা ৩ জোটের রূপরেখায় স্বাক্ষর করলাম এবং আমরা এই আচরণগুলো মেনে চলবো, এবং সেটা খুব ভালো একটা আচরণবিধি ছিল। কিন্তু যদিও পরবর্তীতে নানান কারণে দলগুলো এই আচরণবিধি অনেকটাই ভুলে গেছে। পরবর্তী আমরা দেখলাম যে ৯৪-তে মাগুরার ইলেকশনে ব্যাপক কারচুপির প্রেক্ষিতে তখন ৯৬-তে একটা গণ আন্দোলন, আওয়ামী লীগের নেতৃত্বাধীন এবং জামাত সহ অন্য দলগুলো, এবং একটা পর্যায়ে বিএনপি বাধ্য হয়ে সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আসলো। তো আমরা দেখলাম যে ৯৬ জুনে সপ্তম, তারপরে ১-এ অষ্টম, তারপরে যে ৮-এ হলো নবম, মোটামুটি ৩টা ইলেকশনই কেয়ারটেকার আন্ডারে মানে সুষ্ঠু কিংবা অবাধ বলা যায়। যদিও এখানে মধ্যখানে ৬-৭-এ কিংবা তারও আগে যখন বিচারপতিদের অবসরের বয়স বাড়ানো হলো, তখন অন্য দলগুলো বলতে লাগলো যে বিশেষ একজন ব্যক্তিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার জন্য এই যে বিচারপতির বয়স বাড়ানো, এবং তার প্রেক্ষিতে আমরা জানি ২৮ অক্টোবরের ঘটনা এবং পরবর্তীতে জরুরি অবস্থা জারি হলো। এবং তারপরও জরুরি অবস্থা জারি হলেও একটা ভোটার তালিকা কিংবা জাতীয় পরিচয়পত্র সব মিলিয়ে একটা মোটামুটি ভালো ইলেকশন হলো। কিন্তু আমরা দেখলাম যে ২০১০ সালে ১০-এর মেতে যখন পঞ্চম সংশোধনী আদালত থেকে বাতিল হলো, তখন সরকার ওই যে আদালতের রায় বাস্তবায়ন কিংবা সংবিধানকে আরো বেশি মডিফাই করা,
একটা কমিটি গঠন করলো, যেটাকে বলা হয় বিশেষ সংসদীয় কমিটি। কমিটি 26টা বৈঠক করলো, 104 জনের মতামত নিল, এবং সবগুলো এবং পুরো সংবিধান রিভিউ করা হলো, অর্থাৎ 2010 সালের মে মাসের পরে। এবং এই কমিটি একটা সর্বসম্মত সিদ্ধান্ত দিল প্রায় 1 বছর পরে, সেটা সম্ভবত 29শে জুন 2011-তে, যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকবে, তবে বিচার বিভাগকে এখানে যুক্ত করা, সরি, তত্ত্বাবধায়ক সরকার থাকবে, তবে 3 মাসের সময়সীমা বেঁধে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার হয়। এই যে সর্বসম্মত সুপারিশ, তার আগে সম্ভবত 1 মাস আগে হাইকোর্ট থেকে একটা রায় আসলো, মানে যে হাইকোর্ট না, সুপ্রিম কোর্ট থেকে। এর আগে 2টা মামলা ছিল, মামলাগুলো হাইকোর্টে খারিজ হয়ে যায়, কিন্তু যখন এবিএম খায়রুল হক তিনি যখন চিফ জাস্টিস হলেন, তার 7-8 মাস পরে, তার অবসরে সম্ভবত 16 বা অল্প কয়েকদিন আগে, খুব অল্প সময় 8 দিনের শুনানি করে তিনি একটা সংখ্যাগরিষ্ঠ বিচারকগণের 7-এর মধ্যে 4 জন, মানে এটাকে বলে দ্বিধা বিভক্ত রায়, তো সংখ্যাগরিষ্ঠ রায় হচ্ছে কেয়ারটেকার ব্যবস্থা বাতিল করা হলো। কিন্তু আদালত কিন্তু স্পষ্ট ভাষায় বলছে যে আগামী 2 টার্ম, অর্থাৎ 10ম এবং 11শ জাতীয় সংসদ নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, তবে বিচার বিভাগ যুক্ত থাকবে কিনা সেটা সিদ্ধান্ত নেবে হচ্ছে সংসদ। কিন্তু এবিএম খায়রুল হক যখন 16 মাস পরে পূর্ণাঙ্গ রায় লিখলেন, সেখানে কিন্তু তিনি প্রথমে তখন তিনি বললেন যে বিচার বিভাগ থাকবে কিনা কেয়ারটেকার সরকারে সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সংসদ। কিন্তু পূর্ণাঙ্গ রায়ে প্রাথমিক রায়ের সাথে পুরো অমিল, মানে অন্য একটা ভিন্ন রায় তিনি লিখলেন। সেটা হচ্ছে যে 10ম একাদশ সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে কিনা সিদ্ধান্ত নেবে সংসদ। এটা কিন্তু প্রথম রায় ছিল না। প্রথম রায় ছিল বিচার বিভাগ তত্ত্বাবধায়ক সরকারে মানে যাতে না রাখা হয়, সেক্ষেত্রে সিদ্ধান্ত নেবে সংসদ। এখন কিন্তু এর মধ্যেও মানে এই রায়ের পরেও, এই রায়টা আসার পরও, সেই যে বিশেষ সংসদীয় কমিটি, তারা কিন্তু সর্বসম্মত সুপারিশ করছিলেন যে, এবং মহাজোটের সব নেতা বলছেন যে কেয়ারটেকার রাখতে হবে, না রাখলে দেশে বিশৃঙ্খলা হবে এবং অনেক কেওস তৈরি হবে, এবং এটা একটা মীমাংসিত ইস্যু, এটা একটা এখানে কোনোভাবে হাত দেওয়া ঠিক হবে না। তো 29শে জুন 2011-তে কেয়ারটেকার ব্যবস্থা রাখার সর্বসম্মত সুপারিশ করা হয়। কিন্তু 30শে জুন, তার একদিন পরে হঠাৎ করে এই সিদ্ধান্ত পাল্টে যায়, এবং ধারণা করা হয় যে আমাদের নির্বাহী বিভাগের প্রধানের সঙ্গে বিশেষ সংসদীয় কমিটির বৈঠকের পর এই সিদ্ধান্ত পাল্টে যায়, এবং সেখান থেকে বলা হয় সংবাদ সম্মেলন করে পরবর্তীতে যে এটা আদালত বাতিল করছে, আমরা বাতিল করিনি। কিন্তু আদালত, এবং এ বিষয়ে যখন কমিটির বৈঠক চলছিল, তখন কিন্তু আব্দুল মতিন খসরু কিংবা তখনকার সংসদ সচিব এবং আনিসুল ইসলাম মাহমুদ, তারা এবং এর বাইরে ওই কমিটির বাইরে থেকে ব্যারিস্টার রফিকুল হক, তারা সবাই বলছেন যে আদালত যে রায় দিয়েছে সেখানে এটাই স্পষ্ট যে 10ম এবং 11শ নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। কিন্তু 29শে জুনেও সর্বসম্মত সুপারিশ ছিল যে কেয়ারটেকার থাকবে, কিন্তু একদিন পরে হঠাৎ করে ভুল পাল্টে যায়, এবং কি অজানা কারণে সেটা হলো সেটা এখন পর্যন্ত আমরা জানি না। কিন্তু তারপরে দেখা গেল যে কোনো বিশেষ অধিবেশন ডাকা হলো না সংসদে, না ডেকে বাজেট অধিবেশনেই সংখ্যাগরিষ্ঠ ভোটে পঞ্চদশ সংশোধনী পাশ হলো এবং কেয়ারটেকার ব্যবস্থা বাতিল হলো। এক্ষেত্রে যেটা হলো যে বাংলাদেশের যে পলিটিক্যাল কালচার, যেটা বললাম শুরুতে, এখানে নির্বাচন কমিশন কিংবা নির্বাচন ব্যবস্থা কিংবা সরকারের প্রতি জনগণের পূর্ণ আস্থা থাকে না, এবং দলগুলোও একে অপরকে বিশ্বাস করে না, যে কারণে রাজনৈতিক ঐক্যমত্য ছাড়া হঠাৎ করে এই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হলো, এবং তখন বাতিলের পর বলা হলো যে নির্বাচন কমিশনকে স্ট্রং করা হবে, শক্তিশালী করা হবে, কিন্তু সেটা কিন্তু করা হয়নি। অর্থাৎ একদিকে বাতিল করা হলো, আরেকদিকে নির্বাচন কমিশনকেও স্ট্রং করা হলো না। অনেক দেশে আমি শুরুতে বলছিলাম যে অনেক দেশে নির্বাচন কমিশনই ভোট করে, যেমন ভারতে, অনেক দেশেই, কিন্তু সেখানে কিন্তু নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করে এবং ব্যুরোক্রেসিও নিরপেক্ষ ভূমিকা পালন করে,
এবং তারা স্বাধীনভাবে দায়িত্ব পালন করে। কর্মকর্তারা কাউকে জবাবদিহি করতে হয় না, কোনো বিশেষ দলের পক্ষে তাকে কাজ করতে হয় না। কিন্তু আমাদের এখানে মানে একদিকে নির্বাচন কমিশনকে শক্তিশালী করা হলো না, আরেকদিকে দলীয় সরকারের অধীনে যে সুষ্ঠু নির্বাচন হতে পারে সেটাও প্রমাণিত হলো না। তো যে কারণে এই সংকটটা এখন পর্যন্ত বিরাজমান। আমরা জানি এই সংকটের মানে সমাধান ঠিক কিভাবে হবে, কারণ দলগুলো যদি একটা আপোষে না আসে কিংবা তারা কম্প্রোমাইজ না করে। একটা কম্প্রোমাইজ আমরা দেখলাম যে ধরেন 96-তে বিএনপি যখন আওয়ামী লীগের যে গণ আন্দোলন, তার প্রেক্ষিতে কিন্তু তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধান নিয়ে আসছে এবং সংসদ ভেঙে দিয়ে তারা আরেকটা নির্বাচন দিছে। তো এই যে কম্প্রোমাইজ, রাজনীতিতে কম্প্রোমাইজ থাকতে হয়, কারণ এখানে রাজনীতি মাধ্যমে জনগণের সেবা কিংবা দেশ পরিচালনা একটা বড় কাজ। সেই জন্য সেই কম্প্রোমাইজ, সংলাপ, সমঝোতা যদি না হয়, তাহলে আহ, তার তার ফলাফল কি হতে পারে সেটা আমরা এখন দেখি যে অনেকটাই একতরফা একটা ইলেকশন হচ্ছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং বিপুল সংখ্যক জনগণ আহ, এই নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হবেন। এটা খুব স্বাভাবিক, কারণ আহ, দেশের যে প্রধান দুটি ব্র্যান্ড, যদি একটা ব্র্যান্ড না থাকে, তো সেটা যে বিশ্বাসযোগ্য নির্বাচন হবে কিনা সেটা খুব যে কেউ বুঝতে পারবে। তো আমার মনে হয় যে যদি সামনের যে মানে আমরা এই যে নির্বাচন নিয়ে যে সংকট কিংবা রাজনৈতিক অচলাবস্থা, একটা তো হচ্ছে যে কম্প্রোমাইজ করা, আর একটা হচ্ছে সংলাপ বা সমঝোতা যদি আমরা উপনীত হতে পারি। আরেকটা হচ্ছে আমরা আগের যে রাজনৈতিক বন্দোবস্ত, ধরেন একটা বন্দোবস্ত কি আমাদের প্রথমে যে 72 সংবিধান, তারপর আমরা দেখলাম যে 91-তে একটা 3 জোটের রূপরেখা, কিংবা 96-তে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমাদের সংবিধানে বহাল হলো। তো এরকম একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত যদি না হয়, অর্থাৎ দলগুলো যদি একত্রিত হয়ে যদি একটা কোনো বিশেষ ব্যবস্থার পক্ষে একটা নতুন মানে সংস্কারের মাধ্যমে যদি কোনো একটা ঐক্যমতে না পৌঁছায়, তাহলে আহ, এই ব্যবস্থার অধীনে আদৌ বাংলাদেশে কখন সুষ্ঠু ইলেকশনের পরিবেশ তৈরি হবে সেটা দৃশ্যত মনে হচ্ছে না। তো সেজন্য আহ, আমি মনে করি যে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত হওয়া দরকার। এবং সেই বন্দোবস্তের একটা তো হচ্ছে যে নির্বাচন প্রক্রিয়া, অর্থাৎ সহায়ক সরকার নির্দলীয় হবে কি হবে না, এই বিষয়ে এক ধরনের আলাপ কিংবা সমঝোতা। আরেকটা হচ্ছে আমাদের নির্বাচনী প্রক্রিয়ার মধ্যেও কিন্তু বেশ সমস্যা রয়েছে। যেমন আমরা হচ্ছে বাংলাদেশ যে ধরনের নির্বাচন ব্যবস্থা ফলো করে সেটা হচ্ছে সহজ সংখ্যাধিক্য পদ্ধতি। অর্থাৎ যে প্রার্থী সবচেয়ে বেশি ভোট পান কিংবা যে দল সবচেয়ে বেশি আসন পায় সে দল কিংবা প্রার্থী জিতে যায়। তো এই প্রক্রিয়ারও অনেক বেশি সমস্যা রয়েছে। এই জন্য অনেক দেশে আমরা দেখি যে আনুপাতিক পদ্ধতি রয়েছে। এবং আমাদের নির্বাচন প্রক্রিয়ার মধ্যে আরো অনেকগুলো সংস্কার দরকার হবে। একই সঙ্গে সাংবিধানিক প্রশাসনিক সংস্কার কিংবা আমাদের এই যে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা, আইনের শাসন নিশ্চিত করা, সুশাসন, পলিটিক্যাল কালচার পরিবর্তন করা, সব মিলিয়ে আমরা যদি একটা ডেমোক্রেটিক স্টেট রিয়েলি করতে চাই, এই ধরনের একটা সংস্কার, সংলাপ, সমঝোতা এগুলো অবশ্যই লাগবে। এবং তার মধ্য দিয়ে নিশ্চিত আমরা যদি ডেমোক্রেসি মানে জবাবদিহিতা, আর জবাবদিহিতা যেখানে থাকে সেখানে উন্নয়ন আরো আরো ত্বরান্বিত হয়। তো আমি যে সর্বশেষ একটা কথা বললাম যে পলিটিক্যাল কালচার উন্নত করতে হবে, একটা উদাহরণ দিয়ে শেষ করি আমার এই আজকের বক্তব্য। সেটা হচ্ছে আপনি দেখেন যে পলিটিক্যাল কালচার মানে উন্নত হওয়াটা কত গুরুত্বপূর্ণ। আমরা যা অনেকে জানি, যখন যারা একটু খোঁজখবর রাখি, ধরুন সম্ভবত 14 বা 15-তে ব্রিটেনে যে ব্রেক্সিটের একটা গণভোট হয়েছিল, মনে আছে কিনা আপনাদের? তো ও আচ্ছা, একটা একটা বিষয় ভুলে গেছি আমি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাতে বাতিল হলো, সেখানে আরেকটা বিষয় ছিল যে আমাদের দ্বাদশ সংশোধনী অনুযায়ী এই ধরনের সিদ্ধান্তের ক্ষেত্রে গণভোট দিতে হয়। তখন কিন্তু গণভোট দেওয়া হয় নাই। আরেকটা বিষয় ছিল, যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকবে কি থাকবে না, যখন আদালতে যে অ্যামিকাস কিউরি ছিলেন 8 জন প্রাজ্ঞ বিজ্ঞ মানুষ সবাই, তাদের 7 জনই বলছেন যে কেয়ারটেকার ব্যবস্থা রাখতে হবে। একই সঙ্গে মহাজোটের সব নেতারাই বলছেন যে কেয়ারটেকার রাখতে হবে। তো সব মিলিয়ে এই বিষয়গুলো উপেক্ষা করে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে। তো তার মানে আমরা পলিটিক্যাল কালচারের কথাটা কেন বলছি যে যদি আমরা
আমার ক্ষমতা লাগবে কিংবা আমি ক্ষমতায় থাকবো, যদি এরকমই হয়, সেটা তো উন্নত রাজনৈতিক সংস্কৃতি তৈরির ক্ষেত্রে একটা বড় বাধা হবে। যেটা বলছিলাম যে ব্রিটেনে 14 বা কিংবা 15-তে যখন ব্রেক্সিটের গণভোট হচ্ছিল, তখন তখন সে সময় ব্রিটেনের প্রাইম মিনিস্টার ছিলেন সম্ভবত ডেভিড ক্যামেরন। তো ডেভিড ক্যামেরন কিন্তু ব্রেক্সিটের বিপক্ষে ছিলেন, তিনি চান না যে ব্রেক্সিট হোক। তো কিন্তু ব্রেক্সিটের পক্ষে যখন গণভোট মানে রায়টা আসলো, জনরায়, তখন তিনি কিন্তু প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করছিলেন। তো এক্ষেত্রে তার যে যুক্তি সেটা হলো, জনগণ যেহেতু ব্রেক্সিটের পক্ষে ভোট দিল, আমি বিপক্ষে ছিলাম, তার মানে আমার নৈতিক স্ট্যান্ডটা দুর্বল হয়ে পড়ছে, মানে আমার এখন আর ক্ষমতায় প্রাইম মিনিস্টার হিসেবে থাকার নৈতিক জায়গাটা নাই। কিন্তু আইনি জায়গায় কিন্তু উনি থাকতে পারতেন, এবং তাকে কেউ বাধ্য করেনি ক্ষমতায় মানে প্রাইম মিনিস্টার পদ ছাড়ার জন্য। তো সেখানে এরকম একটা উন্নত পলিটিক্যাল কালচার ওরা ফলো করে। তো সেটাও খুব গুরুত্বপূর্ণ। তো আরেকটা হচ্ছে প্রক্রিয়া ঠিক থাকলে, এবং যদি আমরা পলিটিক্যাল কালচার ফলো করি এবং একটা ব্যাপক সংস্কার হয় আমাদের রাজনৈতিক কিংবা সাংবিধানিক এবং নির্বাচনী প্রক্রিয়ায়, তো তাহলেই হয়তো আমরা নতুন পথে দেখা পাবো, নতুন গণতান্ত্রিক রাষ্ট্র, যেখানে জনগণের সম্মতি শাসন প্রতিষ্ঠা হবে, উন্নয়ন ত্বরান্বিত হবে। সবাইকে আমার এই বক্তব্য শোনার জন্য অনেক ধন্যবাদ জানাই। ধন্যবাদ নাসিব, ধন্যবাদ বাংলাদেশ স্টাডি ফোরাম। অসংখ্য ধন্যবাদ নেসার আমিন ভাই, অত্যন্ত প্রাঞ্জল ভাষায় আমাদেরকে নির্বাচনের সাম্প্রতিক প্রবণতা এবং প্রেক্ষাপটগুলো বোঝানোর জন্য। আমরা কিছু প্রশ্ন পেয়েছি, তবে আমি কিছু দু একটা কোশ্চেন করতে চাই আগে, দর্শকদের কোশ্চেন নেওয়ার আগে। সেটা হচ্ছে যে 1996 নির্বাচনের বা 2001 নির্বাচন থেকে আমরা দেখতে পাই যে নির্বাচনে হারার পরে একটা ব্লেম দেওয়া বিজয়ী দলের প্রতি যে সূক্ষ্ম কারচুপি হয়েছে, তারপরেরটাতে ব্লেম দেওয়া যে স্থূল কারচুপি হয়েছে, এবং রিসেন্টলি 3টা নির্বাচনে আমরা তো চাক্ষুষ দেখতেই পাচ্ছি যে প্রথম নির্বাচনটা 2014 নির্বাচন গেল হচ্ছে বালুর ট্রাক দিয়ে নির্বাচন বন্ধ করা হলো। 18 নির্বাচনকে বলা হয় লাইলাতুল ইলেকশন বা মধ্যরাতের নির্বাচন বলা হয়। আর এই নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি যে বলা হচ্ছে ডামি ইলেকশন বা ডামি প্রার্থী নির্বাচন। সো এই যে একটা পক্ষ আরেকটা পক্ষকে, ওয়েদার এটা তত্ত্বাবধায়ক সরকার আন্ডারে বা আন্ডারে নয়, একটা পক্ষ আর একটা পক্ষকে যে কাদা ছোড়াছুড়ি, এবং এখন দেখতে পাচ্ছি যে একটা পক্ষকে নির্বাচন না আসলে যেন তেন ভাবে নির্বাচন করে নেওয়ার যে প্রবণতা, এটার আসলে মানে মূল কারণটা কি হতে পারে? বাংলাদেশ রাষ্ট্রের ব্যর্থতাটা কোন জায়গায়? এবং সামরিক শাসনের ইলেকশনে আমরা দেখেছি 76 বা 80 দশকের ইলেকশন গুলো। এই যে স্বাধীনতা 50 বছর পরেও আমরা রাষ্ট্র হিসেবে ভালো ইলেকশন দিতে পারছি না, তার কারণটা কি হতে পারে আপনার মতে? মানে এটার ইনসাইটস গুলো কি আসলে? না, এটা তো খুবই দুঃখজনক ব্যাপার। ধরেন, বাংলাদেশ রাষ্ট্র যে প্রতিষ্ঠিত হলো, তা আমরা যে স্বাধীনতা পেলাম, আমাদের এটা কিন্তু এটার যাত্রা শুরু কিন্তু 70 নির্বাচনের মাধ্যমে। অর্থাৎ 70 নির্বাচনে আমরা অর্থাৎ বাংলাদেশ, অর্থাৎ আওয়ামী লীগ জয়লাভ করলো। বাঙালিরা আহ পাকিস্তান বাঙালি বাঙালি আওয়ামী লীগ নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, অর্থাৎ আমরা শাসন করব। কিন্তু যখন সেটা হলো না, এবং তার প্রেক্ষিতে অচলাবস্থা, এবং এক প্রেক্ষিতে এখানে সামরিক আগ্রাসন কিংবা গণহত্যা, এবং তার প্রেক্ষিতে কিন্তু আমাদের স্বাধীনতা অর্জন। তো এবং আমাদের যে স্বাধীনতা ঘোষণাপত্র, সেখানে আমি একটু আগে বললাম যে এই আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম লক্ষ্য ছিল আত্মনিয়ন্ত্রণ অধিকার, এবং আত্মনিয়ন্ত্রণ অধিকার প্রতিষ্ঠিত হয় হচ্ছে একটা ডেমোক্রেটিক স্টেটের মাধ্যমে এবং এক সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে। এবার এটা খুবই হতাশার ব্যাপার, যে রাষ্ট্র শুরু হলো, বিনির্মাণ হলো একটা নির্বাচনের মাধ্যমে, এবং সে রাষ্ট্রে আজকে ইলেকশন প্রক্রিয়া ভেঙে ভেঙে গেল, কিংবা ভোটাধিকার থেকে মানুষ বঞ্চিত। একটা বিষয় হচ্ছে এখানে যেটা বললাম যে প্রক্রিয়াগত যে ব্যাপার, যে
যেহেতু একটা বন্দোবস্ত ভেঙে গেল, অর্থাৎ একটা একটা এক ধরনের বন্দোবস্ত ছিল কেয়ারটেকার, যে তার মাধ্যমে মোটামুটি একটা সুষ্ঠু ইলেকশন সম্ভব। এবং আপনি সম্ভবত পড়বেন বা জানবেন, সেটা হচ্ছে কেয়ারটেকার ব্যবস্থা নিয়ে যে রায় সুপ্রিম কোর্টের, সেখানে কিন্তু একজন জাস্টিস এই যুক্তি দেখাইছিলেন যে হতে পারে কেয়ারটেকার ব্যবস্থা অগণতান্ত্রিক। হ্যাঁ, যে আমি 5 বছর একটা পলিটিক্যাল পার্টিকে বিশ্বাস করলাম, 3 মাসের জন্য কেন তাকে বিশ্বাস করছি না। কিন্তু তিনি বলছেন যে না, আমার মূল লক্ষ্য কি? মূল লক্ষ্য হচ্ছে ডেমোক্রেসি। আর ডেমোক্রেসি স্ট্রং হয় হচ্ছে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে। এখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি আমার নির্বাচনকে অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য করে, তার মানে তো ডেমোক্রেসি স্ট্রং হয়। এইটা একটা বিষয়। তো সেই ব্যবস্থা তো ভেঙে গেল, সেই বন্দোবস্ত কিংবা সেই ব্যবস্থা। একই সঙ্গে আমরা নির্বাচন কমিশনকেও স্ট্রং করতে পারলাম না। আরেকটা হচ্ছে পলিটিক্যাল কালচার কিংবা কম্প্রোমাইজ। এখন আমাদের এখানে যেটা হয়েছে, যারা ক্ষমতায় আসে তারাই সবকিছু পায়, আর অপোজিশন মানে হচ্ছে হামলা মামলা কিংবা দৌড়ের উপর থাকা। এখানে যে কথাটা বলা হয়, উইনার টেক্স অল, এই যে অল 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 শব্দটার মধ্যে একটা বড় সমস্যা। তো যে কারণে কেউ আর অল মানে অল এর বাইরে যেতে চায় না আর কি। কিন্তু ডেমোক্রেটিক স্টেটে কিন্তু যারা অপোজিশন থাকে তারাও কিন্তু সরকারের অংশ থাকে না, সরকারি নানান সিদ্ধান্তে তাদের অংশগ্রহণের সুযোগ থাকে। আমরা জানি যে সংসদে যে স্থায়ী কমিটিগুলো কিংবা অনেকগুলো ক্ষেত্রে যারা অপোজিশন থাকেন সংসদে নানানভাবে তারা ভূমিকা রাখতে পারেন রাষ্ট্র পরিচালনায়। কিন্তু বাংলাদেশে উইনার টেক্স অল, এই যে ব্যবস্থা, এবং একজন সংসদ সদস্য যখন নির্বাচিত হন, তিনি এমন কোনো বিষয় নাই যেখানে তিনি হস্তক্ষেপ করতে পারেন না, এবং তিনি বিপুল সুযোগ সুবিধা পান এই সংসদ সদস্য হওয়ার মাধ্যমে। তো সুতরাং যে কোনো মূল্যে নির্বাচনে জয়ী হতে হবে, এই প্রবণতা কাজ করে, এবং উইনার টেক্স অল এটা একটা সমস্যা। আর এমনিতেই তো আমাদের যেটা প্রথমে বললাম যে নির্বাচনী প্রক্রিয়ার মধ্যেই আমাদের এক ধরনের গলদ রয়েছে। আর আরেকটা হচ্ছে আপনি যেটা বললেন যে কাদা ছোড়াছুড়ি, সেটা তো পলিটিক্যাল কালচারের ব্যাপার। কালচার তো উপর থেকেই হইলে ভালো। উপর থেকে যদি কালচার যদি ওইভাবে তৈরি হয় যে পারস্পরিক সম্মান, শ্রদ্ধা, সংলাপ, সমঝোতা, কিন্তু উপর থেকে যদি থাকে এগুলোকে প্রশ্রয় দেওয়া হয়, অর্থাৎ যারা সুপ্রিম লিডার থাকেন রাষ্ট্রের, তো তাদের একটা বড় দায়িত্ব থাকে যে একটা ন্যাশন বিল্ড আপ করা, কিংবা বহুদলীয় গণতন্ত্র। গণতন্ত্র মানে কিন্তু মানে বহুদলীয় গণতন্ত্র। তো বহুদলীয় গণতন্ত্র মানে হচ্ছে এখানে সব দলকে স্পেস দিতে হবে তার রাজনীতি করার জন্য। যতক্ষণ না সে নিষিদ্ধ দল না হয়, যতক্ষণ সে আইনি প্রক্রিয়া তার সুযোগ থাকে, এবং যতক্ষণ পর্যন্ত আইনি কোনো একটা মামলা হলেও যদি তার জামিন পাওয়ার সুযোগ থাকে, তাকে জামিন দিতে হবে। যখন এইসব সবগুলো পথ রুদ্ধ হয়, তখনই কাদা ছোড়াছুড়ি কিংবা রাজনীতি অপরাজনীতি হয়ে যায়। থ্যাংক ইউ। রাইট, থ্যাংক ইউ। আমরা দর্শকের কোশ্চেন নেই। একজন প্রশ্ন করেছেন যে আমরা ভোটের অধিকার হারালাম কেন, এবং ত্রয়োদশ সংশোধনী ঠেকানো যায়নি কেন? এই ব্যাপারে আপনার অভিমতটা কি আসলে? একটা তো হচ্ছে ভোটের অধিকার কেন হারালাম। ভোটের অধিকার তো এখনো আছে, কিন্তু এটা ভিন্ন পন্থায়, মানে পন্থাটা পরিশুদ্ধ না আর কি। পুরোপুরি আমরা হারাইছি কিনা সেটা তো কিভাবে বলবো, কারণ দৃশ্যত এই এখন যে নির্বাচন হচ্ছে সেটা তো আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে হচ্ছে, সাংবিধানিক কাঠামোর মধ্য দিয়ে হচ্ছে, তাই না? এখন ক্ষমতাসীন যারা থাকেন বাংলাদেশে বিগত সময়ে দেখা যাচ্ছে তারা হচ্ছে আইনকে অস্ত্রে পরিণত করেন। অর্থাৎ আইনের শাসন কিন্তু সবসময় ভালো, ব্যাপারটা এমন না কিন্তু। মানে এটা আইনটা জনগণের পক্ষে কিনা, নিবর্তনমূলক আইন দিয়েও তো দেশ চালায় অনেক যারা সামরিক শাসকরা, কিংবা অনেক দেশে আইন মানে যে ভালো তা কিন্তু না, আইনটা জনগণের পক্ষে কিনা সেটা গুরুত্বপূর্ণ। এখন আমাদের যারা ক্ষমতায় ছিলেন, আমরা দেখলাম যে আমরা বলেছি যে বিএনপির সময় কিন্তু তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বিতর্কিত করার চেষ্টা করেছে,
এবং একই সঙ্গে পরবর্তীতে এবং নির্বাচনী প্রক্রিয়ার এটা একটা বড় সমস্যা, যেটা হয় যে সবসময় ক্ষমতাসীনরা চায় তাদের পক্ষে আইন কানুনগুলো থাকুক, এবং আরেকটা বিষয় জেরিম্যান্ডারিং বলে, যেমন সংসদীয় আসনগুলো তারা এমনভাবে সাজায় যাতে তাদের উপকার হয়। তো এইটা একটা দুর্বলতা ডেমোক্রেসির, যে যারা ক্ষমতায় থাকে তারা সবসময় চায় তাদের মতো করে আইন প্রশাসন, কিন্তু ওই যে বললাম, যদি পলিটিক্যাল কালচার উন্নত হয় এবং সুপ্রিম লিডার যারা থাকেন তারা যদি সত্যিই চান যে প্রক্রিয়া ঠিকঠাক, প্রিন্সিপাল ঠিকঠাক, প্রতিষ্ঠানগুলো কাজ করুক, তাহলে হয়তো এই সমস্যা তো হয় না। তো ভোটের অধিকার হারালাম সরাসরি বলা যায় না, আমাদের হচ্ছে যে মানে আমাদের নির্বাচন ব্যবস্থার গলদ আর কি, যেটা আমরা আইনি প্রক্রিয়া কিংবা সাংবিধানিক কাঠামো তো ইলেকশন হচ্ছে, কিন্তু প্রক্রিয়ার সমস্যা আর কি। এটা সরাসরি ভোটার অধিকার আমরা একদম হারিয়ে ফেলেছি সেটা সরাসরি বলা যায় না। আর আরেকটা হচ্ছে তিনি বলছেন যে ত্রয়োদশ সংশোধনী ঠেকানো যায়নি কেন। এখানে প্রশ্নটা সম্ভবত হবে পঞ্চদশ সংশোধনী, কারণ ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা 1996 সালে আমাদের সংবিধানে অন্তর্ভুক্ত হয়, বাতিল হয় হচ্ছে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। দুঃখিত। আমি কিন্তু আবার আলাপে বলছি যে যখন পঞ্চদশ সংশোধনী পাশের যে প্রক্রিয়া, দুটা মামলা হাইকোর্টে ইয়ে করা হয়, দুটো মামলায় কিন্তু হাইকোর্ট থেকে খারিজ হয়। তারও 5-6 বছর পরে, সম্ভবত কয়েক বছর পরে, এবিএম খায়রুল যখন চিফ জাস্টিস হলেন, তার ওনার চিফ জাস্টিস হওয়ার 7 কি 8 মাস পরে, মানে উনি অবসরে যাওয়ার খুব অল্প কয়েকদিন আগে, মাত্র 8 দিনের শুনানি করা হয়েছে, এবং 8 জন এমিকাস কিউরির মধ্যে 7 জনই বলছেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকতে হবে। পরে যখন সংসদীয় কমিটি হলো, সংসদীয় কমিটি যে সিদ্ধান্ত দিল সেখানেও কিন্তু সর্বসম্মত সিদ্ধান্ত ছিল যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকবে, তবে 3 মাসের সময়সীমা বেঁধে দিয়ে। কিন্তু সেটা কিন্তু বিশেষ কোনো একটা জায়গা থেকে এই সিদ্ধান্ত বলা যায় এককভাবে পাল্টে যায়। এবং আমরা জানি যে বাংলাদেশে আমাদের যে সংবিধান, সেখানে সংসদে কোনো দলের বিপক্ষে ভোট দেওয়ার যে রীতি 70-এ সেটা নিষেধ করা আছে, তার সংসদ সদস্যপদ চলে যাবে ফ্লোর ক্রসিং হলে। তো যে কারণে যখন সংসদের উত্থাপন করা হয় তখন নিজ দলের পক্ষেই ভোট দিতে হয়েছে, তারা বাধ্য ছিলেন, যে কারণে ইভেন বিশেষ অধিবেশনও ডাকা হয়নি, বাজেট অধিবেশনেই এবং গণভোট ছাড়াই, যে কারণে এই পঞ্চদশ সংশোধনী নিয়ে আমাদের ঢাকা ইউনিভার্সিটির সাবেক যে অধ্যাপক রিদওয়ানুল হক, উনি এখন অস্ট্রেলিয়াতে একটা ইউনিভার্সিটিতে পড়ান, ডারউইন সামথিং এটা ইউনিভার্সিটি, চার্লস ডারউইন ইউনিভার্সিটি। আর আরেকজন হচ্ছে আদিব আজিজ খান, উনি সামিট পাওয়ারের পরিচালক, উনি ব্যারিস্টার এবং ডক্টর। ওনাদের লেখাপত্র আছে, সেখানেও কিন্তু এই পঞ্চদশ সংশোধনী পাশের যে প্রক্রিয়া, সেটার যে আইনি বা সাংবিধানিক কাঠামো যে হয়নি, তারা অনেক প্রশ্ন তুলছেন। এবং আপনারা চাইলে সেগুলো খুব সিম্পলি গুগলে সার্চ দিয়ে এসব লেখাগুলো পড়তে পারেন, সেখানে বিস্তারিত আলাপ করা আছে, সেখানে লম্বা আর্টিকেল এগুলো এবং একাডেমিক আর্টিকেল, সেগুলো পড়তে পারেন। এবং সম্প্রতি ডক্টর বদিলাল মজুমদার, উনি সুজন সম্পাদক, আমি স্যার সাথে কাজ করি, স্যারের একটা বই প্রকাশ হয়েছে প্রথমা থেকে, নাম হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রাজনীতি। ছোট বই, 120 কিংবা 125 পৃষ্ঠার বই। তো এই বইতেও এটা প্রথমা থেকে প্রকাশ হয়েছে, 330 টাকা দাম, আপনারা চাইলে নিতে পারেন। এই বইতে বিস্তারিত আলাপ আছে যে কোন প্রক্রিয়ায় কেন ঠেকানো যায়নি, কিংবা কাদের দায় ছিল, কারা এখানে কাদের, মানে এই কেয়ারটেকার বাতিলের ক্ষেত্রে কার কি ভূমিকা ছিল। তো এই বইটা আপনাকে অনেক বেশি হেল্প করবে যদি আপনি পড়তে চান, যিনি প্রশ্ন করলেন। তো থ্যাংক ইউ। ওকে, ধন্যবাদ। আমরা আরেকটা কোশ্চেন নিচ্ছি, সেটা হচ্ছে, আচ্ছা, এই কোশ্চেনের সাথে সাথে আমি আরেকটা সম্পূরক কোশ্চেন করব। কোশ্চেনটা হচ্ছে যে ভোটের অধিকার ফেরত পেতে জনগণকে কি করতে হবে, এটা একটা পার্ট। আর আমার একটা পার্ট সেই সাথে যুক্ত হচ্ছে যে নাগরিক প্রতিষ্ঠান যেগুলো রয়েছে, ফর এক্সাম্পল আপনার প্রতিষ্ঠান সুশাসনের জন্য নাগরিক,
সচেতন নাগরিক কমিটি, সনাক, মানবাধিকার কমিশন বা এই ধরনের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের পক্ষ থেকে আসলে কিছু কি করার আছে কিনা এই প্রেক্ষাপটে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা বড় দল অলরেডি নির্বাচনে চলে যাবে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরে, এবং আরেকটা দল নির্বাচনে যাচ্ছে না, অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে। এই জায়গাতে কি নাগরিকদের বা সচেতন নাগরিকদের কিছু করার আছে কিনা? না, নাগরিকদের অবশ্যই করার আছে। একটা বিখ্যাত উক্তি সম্ভবত যে মানে কি বলে, নাগরিকদের সক্রিয়তাই মানে ডেমোক্রেসিকে স্ট্রং করে আর কি। তো নাগরিকদের সক্রিয় যার জায়গা থেকে যে সক্রিয় হওয়া, সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের প্রেক্ষাপটে নাগরিক সমাজ তো এখন নানানভাবে বিভক্ত। আপনারা জানেন যে নানানভাবে পদবি কিংবা বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে নাগরিক সমাজের একটা বড় অংশই তারা ক্ষমতাসীনদের অংশ। আর এর বাইরে নাগরিক সমাজের একটা বড় জায়গা ছিল এনজিও গুলো নানানভাবে চাপে, সরকারের চাপে, নানান কারণে, এবং যে দু চারটা সংগঠন কথা বলে তারাও নানানভাবে চাপে। তো নাগরিকদের ওই জায়গাটা অনেক বেশি সংকুচিত এইসব বিষয় নিয়ে সোচ্চার হওয়ার ক্ষেত্রে। কিন্তু ব্যক্তির জায়গা থেকে অবশ্যই এই যে আমি নিজেও বেশ কয়েক জায়গায় বলি যে আমি যে দলই করি না কেন, আমাকে বেসিক প্রিন্সিপাল মানতে হবে। প্রিন্সিপাল হচ্ছে একটা ডেমোক্রেটিক স্টেট, একটা সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং অবাধ নির্বাচন, এবং নির্বাচনী প্রক্রিয়া ঠিক থাকা, আইনের শাসন থাকা, এগুলোর পক্ষে সবসময় থাকতে হবে। হ্যাঁ, আমি কতটা ভূমিকা পালন করতে পারবো সেটা নিয়ে হয়তো প্রশ্ন থাকতে পারে, কিন্তু প্রিন্সিপালের পক্ষে থাকতে হবে। তো এটা একটা বিষয়। আর এখন যে এখন একটা 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 সময় ছিল যে কম্প্রোমাইজ করার মতো অপশন ছিল, কিন্তু এখন বাংলাদেশের এখন যে বিদ্যমান বাস্তবতা, এখন আসলে এমন একটা জায়গায় আমরা আছি, যদি মানে এখন কম্প্রোমাইজের জায়গাটা অনেকটাই দুর্বল হয়ে গেছে, কারণ মানে নানান ভাবে আর মানে রাজনীতির মাঠ কিংবা ভোটের মাঠ কোনো ক্ষেত্রে কোনো জায়গায় সমতল জায়গাটা নাই, স্পেসটা নাই। তো এটা একটা বিষয় আর কি। রাইট, রাইট। আমাদের আচ্ছা, আর ওই ওই কোশ্চেন ওই নেই। আহ, ওই কোটেশনটা হচ্ছে যে আহ, এটা সম্ভবত মার্কিন এক বিচারপতি ফ্রান্সিস ফ্রাঙ্কফার্টার, যে একটি রাষ্ট্রের নাগরিকের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো পদ নেই। একটি রাষ্ট্রের নাগরিকের চেয়ে কোনো গুরুত্বপূর্ণ পদ নেই, মানে নাগরিকটা এত গুরুত্বপূর্ণ। নাগরিকরা হচ্ছে রাষ্ট্রের মালিক, মালিকদেরই তার রাষ্ট্রকে দেখে রাখতে হবে নানান ভাবে। ওয়াচডগ ওয়াচডগের ভূমিকা পালন করতে হবে এবং তার অধিকারগুলো ব্যাপারে সোচ্চার হতে হবে নাগরিকদের। এবং বলা হয় যে একটা রাষ্ট্রের শাসক কেমন হবে তা নির্ভর করে তার নাগরিকদের ওপর। নাগরিকরা কেমন, নাগরিকরা কি চায়। তো সুতরাং নাগরিকদের জায়গা থেকে নাগরিকদের অবশ্যই তার তার স্পেস থেকে, তার জায়গা থেকে তাকে কথা বলতে হবে, কিংবা অন্তত প্রিন্সিপালের পক্ষে থাকতে হবে। বেসিক যেসব প্রিন্সিপাল গুলো কিংবা যেসব জায়গাগুলো হচ্ছে মানে ইকুইটি নিশ্চিত করে, কিংবা সোশ্যাল জাস্টিস নিশ্চিত করে, কিংবা মানুষের অধিকার নিশ্চিত করে, সেসব প্রিন্সিপালের পক্ষে অবশ্যই থাকতে হবে। অসংখ্য ধন্যবাদ নিসার আমিন ভাই, আমাদেরকে অত্যন্ত সুন্দরভাবে এবং বেশ প্রাণবন্ত আলোচনা করার জন্য। যেহেতু আমরা আরেকটি নির্বাচনের ঠিক দ্বার প্রান্তে রয়েছি, নতুন বছরের প্রথম সপ্তাহে সেই নির্বাচনটা আমরা দেখতে পাবো। সো আমরা জানি না ভবিষ্যতে বাংলাদেশে কি হতে যাচ্ছে, নির্বাচনী ব্যবস্থা বা নির্বাচনী প্রবণতা কোন দিকে যাচ্ছে। তবে এটা নিশ্চিতভাবেই বলা যায় যে বেশ বড় রকমের একটি পরিবর্তন হয়েছে গত 20 বছর বা 30 বছরের নির্বাচন ব্যবস্থাপনায়। আমরা সবসময় আশাবাদ ব্যক্ত করি যে একসময় হয়তোবা বাংলাদেশ জিতে যাবে, নাগরিকরা জিতে যাবে এই সমস্ত নির্বাচনের খেলায় বা কালো খেলায়। আমরা নাগরিকদের জয় চাই। সো নেসার আমিনকে আবারও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, বাংলাদেশ স্টাডি ফোরাম BDSF টকের পাশে থাকার জন্য।